স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। দেশে বর্তমানে ভোটার 12,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করে জানিয়েছে 17 বছর বয়সীদের ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছে। ভবিষ্যতে রাজনৈতিক মতৈক্য হলে সংবিধান তা বিবেচনা করবে বলে জানিয়েছে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গেল বছরের তুলনায় 1.05% হিসাব অনুযায়ী ভোটার বেড়েছে 18,33,312 জন। বৃহস্পতিবার কমিশন সচিবালয়ে এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তবে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, শেষ হবে 30 জুন। যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা 1 জানুয়ারি 2007-এর আগে যাদের জন্ম, যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো তালিকাই যাচাই করা হবে জানিয়ে কমিশনার বলেন, প্রয়োজনে নির্বাচনের আগে এই তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে। ডিজিএনআইডি সহ আমাদের সচিবালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ মাঠ পর্যায়ে যাচ্ছেন, এভাবে সেন্সিটাইজ করছি। পাশাপাশি আমাদের ইলেকশন ট্রেনিং এর অন্তর্ভুক্ত করেছি আমরা এগুলোকে, যাতে করে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনার। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের চেয়েও মানুষ গুরুত্বপূর্ণ, সে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীতে ওয়াকাথনের উদ্বোধন আয়োজনে তিনি বলেন, মানুষই পারে সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করতে, আর মানুষ এক হলে অনেক কিছুই অর্জন সম্ভব। আজ বৃহস্পতিবার সকাল কুয়াশায় ঢেকে আছে রাজধানী। মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়াকাথন নিয়ে সাজ রব অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। উদ্বোধন আয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অন্য বক্তারা। গণতন্ত্র মুক্তির জন্য যুদ্ধে নেমে এসেছিল সাহসী যুবকরা। এই আন্দোলনটা যতটুকু রাজনৈতিক, ঠিক ততটুকু একটা সামাজিক আন্দোলনও ছিল বটে। আন্দোলনটাকে আমরা বলতাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে। দেশের সকল শ্রেণী পেশার মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধান স্বীকৃত। দেশের সাধারণ মানুষকে সবার আগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক খাতে কাজ করার অনেক সুযোগের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে, এতে আমি আনন্দ পাবো। নানা বর্ণের বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় ওয়াকাথনের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পতিত আওয়ামী লীগ সরকার যত চুক্তি করেছে, বিএনপি ক্ষমতায় গেলে সেগুলো পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। দলটির নেতাদের দাবি, এই খাতে সংস্কার না হলে 2027 সাল নাগাদ দেশ ভয়াবহ বিপর্যয়ে পড়বে। আওয়ামী লীগের টানা 3 মেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চিত্র নিয়ে গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র 2 নেতা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা চুক্তি ও লুটপাট তুলে ধরেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রূপপুরের তো
500 মিলিয়ন ডলার তারা নিয়ে গেছে, এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে, এবং আরো দুর্নীতি আছে আর কি। তো এইটা হলো প্রাথমিকভাবে আমরা কিন্তু কি করেছি আর কি। এই খাতে আওয়ামী লীগ যে অনিয়ম ও কারসাজি করে গেছে তা দ্রুত ঠিক না হলে দেশ ও জাতিকে বড় খেসারত দিতে হবে বলেও জানান তিনি। 100 টাকার কার্ড কিনলে 80 টাকার 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে। তো সুতরাং এই বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল না, যে কোনো সময় মুক্ত হতে বলবে এত টাকা চলে গেছে, আর এটা ভাগ কার কত নিচ্ছে সেটা আমরা আমাদের দায়িত্ব না, দুদকের দায়িত্ব। ক্ষমতায় গেলে বিএনপি এই খাতে চুক্তি সংস্কার করবে বলে জানান দলটির মহাসচিব। যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে, এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। শুধু বিদ্যুৎ জ্বালানি নয়, দেশের সব খাতে লুটপাট করে আওয়ামী লীগ ফুকলা করে গেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমি আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী নিজেদের একমাত্র দেশপ্রেমিক বললে মানুষ হাসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দুপুরে সিলেটে আমরা বিএনপি পরিবার এর আয়োজনে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। লাগামহীন মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট আর ডজন খানেক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েই শুরু হলো নতুন বছর 2025। ব্যবসায়ী বিশ্লেষকরা মনে করছেন ক্ষত বিক্ষত অর্থনীতি পুনরুদ্ধারের পথে নতুন বছর হবে খুবই চ্যালেঞ্জিং। সুদ হার নিয়ন্ত্রণ করে বিনিয়োগ বাড়ানো না গেলে প্রকট হবে কর্মসংস্থান সংকট। বিগত সরকারের নীতি দুর্বলতা আর স্বেচ্ছাচারিতার সবচেয়ে বড় শিকার ব্যাংক খাত। আইন করে ব্যাংক লুটের সুযোগ করে দেয়ায় প্রায় ডজন খানেক ব্যাংক এখন ডুবতে বসেছে। ব্যাংক খাতের নৈরাজ্য, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দুর্বলতা, অর্থ পাচার সহ অর্থনীতির নানা অনাচারে এখন লাগামহীন মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ, যা স্বীকার করেন সরকারের নীতি নির্ধারকরাও। এখানে একটা বড় চ্যালেঞ্জ, এখন মূল্যস্ফীতি তো খুব কমানো যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির ক্ষত দ্রুত সারিয়ে তোলাই নতুন বছরের বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং এর ক্ষত, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জের যে দুর্বলতা আর মূল্যস্ফীতি, এটা একটা ভিশাস সাইকেল বা দুষ্ট চক্র, একটা আরেকটাকে এফেক্ট করছে, এবং এগুলোর সামগ্রিক একটা ইম্প্যাক্ট আছে কর্মসংস্থানে, নতুন বিনিয়োগে, এবং আমাদের ইভেন এক্সপোর্ট এবং অন্যান্য যে অর্থনীতির বড় চালিকা শক্তি সেই জায়গাটাতেও। দীর্ঘদিনের নীতি দুর্বলতায় এখনও রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি। প্রায় শূন্যের কোটায় নেমেছে বিদেশি বিনিয়োগ, নতুন বিনিয়োগে আগ্রহ কম দেশি উদ্যোক্তাদেরও। ব্যবসায়ীরা বলছেন চড়া কর কাঠামো, লাগামহীন সুদহার, জ্বালানির অনিশ্চয়তা আর ডলারের বিপরীতে টাকার অস্থির বিনিময় হারের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চাঙ্গা হবে না ব্যবসা বাণিজ্য। তবে সবার আগে নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে তাহলে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে একদিক দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্য দিক দিয়ে উৎপাদন বৃদ্ধি করে দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারেন। সম্পদ সৃষ্টি করলেই তো আপনার সম্পদ বন্টন করতে পারবেন। এখন খালি পকেটে যদি আপনার থাকে, আপনি কাকে কী দেবেন? আপনি তো খালি পকেট থেকে কিছু দিতে পারবেন না। দ্রুত অর্থনীতির ক্ষত সারিয়ে জুলাই আন্দোলনের সুফল হিসেবে জনগণের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা করা কঠিন হতে পারে বলেও মত ব্যবসায়ী ও বিশ্লেষকদের। যেই অর্থনৈতিক উন্নয়ন আমি আর আপনি আশা করতেছি সেটা সম্ভব না, এটা কোনো দেশে হয় না, এখানে হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রেস্টুরেন্টে খাবার, হোটেলের বিলসহ 43টি পণ্যের ট্যাক্স ভ্যাট বৃদ্ধির চাপ বাড়বে না বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কারো পরামর্শ বা চাপে নয়, রাজস্ব বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন 3 তারকার উপরের হোটেলগুলোতে খাবারের বিলের সাথে 10 থেকে 20 টাকা বাড়তি যোগ হলে কোনো সমস্যা দেখি না। সাধারণ মানের হোটেলে বিল বাড়ছে না, তবে অত্যাবশ্যকীয় নিত্যপণ্যে ভ্যাট বাড়েনি বলে দাবি করেন অর্থ উপদেষ্টা। আসছে বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিগত খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা আছে বলেও জানানো হয়। ক্যালকুলেশন যখন হয় যে প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয়, আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটের জন্য রিবেট পাবে। এটা একটু জিজ্ঞেস করে নেন, ওরা জানে কিভাবে সে করবে। বাকি অন্যান্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয় হয়ে আসছে। উদ্বোধন হলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। চলছে স্টল নির্মাণ ও সাজানোর কাজ। পুরোপুরি প্রস্তুত হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান আয়োজকরা। তবে শুক্রবার প্রথম ছুটির দিনে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। রাজধানীর উপকণ্ঠে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার 29তম আসরে রয়েছে দেশি বিদেশি 362টি স্টল। আমরা তো কাশ্মীরি শাল নিয়ে আসে প্রতি বছরে। এবছর এখন তো স্টার্টিং একটু সময় লাগবে, দুই তিন দিন পরে লোকজন ঢুকবে, কাস্টমার। জুটের ব্যাগগুলো আছে, তারপর হচ্ছে জুটের স্যান্ডেল আছে, स्लीपर আছে। ये बांग्लादेश का इंटरनेशनल ट्रेड में प्रेजेंट होता है 11 साल से। हमारा आइटम एक ही है चप्पल। दाम भी बेसी नहीं है, दाम डिस्काउंट का हिसाब रखा अभी हम लोग। তবে বেশ কিছু স্টল ও প্যাভিলিয়নের কাজ এখনও শেষ হয়নি। আবার কেউ বা এক ধাপ এগিয়ে সাজাচ্ছেন পণ্য। বিক্রির প্রস্তুতিও সেরে ফেলেছেন অনেকে। এদিকে ব্যবসায়ীদের আশা, গতবারের তুলনায় এবার মেলা বেশি জমবে, বাড়বে দর্শনার্থী। মেলাতে 10% ডিসকাউন্ট ফ্ল্যাট সব প্রোডাক্টে, আর সর্বোচ্চ আজকে দিন, কালকে থেকে আমরা সেল টোটাল ওপেন করে দেব। আমাদের মালিক ইন্ডিয়ান, একটু আসতে লেট হয়েছে, মালগুলো আনতে লেট হয়েছে, তাই আর কি আজকে হয়ে যাবে রেডি ইনশাল্লাহ। যোগাযোগ, পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিরাপত্তা, অংশীজন এবং দর্শনার্থী কারোর জন্যই ঘাটতি থাকছে না আয়োজনে। 2-1 দিনের মধ্যেই সরগরম হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ, এমন আশা আয়োজকদের। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদের এখানে ডিপ্লয়মেন্ট রয়েছে। আপনি সেফটি, সিকিউরিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, যাতায়াত ব্যবস্থা সবগুলো ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর ছুটির দিনগুলোতে মেলার দুয়ার খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের উত্তরে শীত জেঁকে বসেছে কয়েকদিন আগে। এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও। দিনরাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ায় শীতের এমন দাপট। সঙ্গে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো রাজধানী। স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি আরও 2 দিন অব্যাহত থাকবে। রাতের পর সকালে কনকনে শীত আর ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। দেশ জুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবীরা। কাবু হচ্ছে শিশু ও বয়স্করাও। ঘুম থেকে উঠেই কনকনে ঠান্ডায় নগরবাসীর কর্মস্থলে যাবার ব্যস্ততা, অথচ সূর্যের দেখা নেই। অগত্যা শীতের কাছে হার মেনেই কর্মজীবী সহ নানা শ্রেণীর মানুষ ছুটে চলছেন নিজ গন্তব্যে। স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই বেরোইতে হয়, বেরোইতে গেলে একটু ভোগান্তির ব্যাপার আছে। এটা চালাতে গেলে মোটামুটি অনেক বাতাস লাগে, যে বাতাসটা ধরেন অসহজ, মানে সহ্য করার মতন না, তারপরও সহ্য করা লাগে। আর শীত নিবারণে গায়ে জড়িয়েছেন বাড়তি কাপড়, কিন্তু তবুও যেন মানছে না শীত। আমি কয়টা পড়ছি আজকে 4-5 দিন ধরে, গোসল তো 3-4 দিন করতেই পারি না, ঠান্ডা লাগিয়ে দিতেছে, ওষুধ খাইতে পারি না, ইনকাম কম, মানুষ বাইরে না রাস্তায়। কষ্ট হলেও নিতান্তই পেটের দায়ে ঘর থেকে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। ঘরেও শীত করে, বাইরে শীত করে, সব দিকে শীত আছে। ঠান্ডা জ্বালাতে এখন পেটে তোর মানে না, খাওয়ানো তো লাগবো। শীতের কাছে হার না মানলে চলবে। শীত তো ভালোই লাগে, এর মধ্যে কর্ম না করলে খামু কি? শীতের দাপটে অসহায় সাধারণ মানুষ। কম্বল কাঁথা মুড়িয়েও যেন রেহাই নেই। না, লেপের মধ্যে থেকে আসলে বের হতে ইচ্ছা করে না, মন চায় যেন ল্যাপটাকে জড়াই নিয়ে বের হয়ে যায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.8 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমান যে অবস্থাটা, এটা আরো 2-1 দিন অব্যাহত থাকবে। তারপরে হয়তো বা দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। সূর্যের আলোকটা বেশি আসতেছে না, এই জন্য রাতের তাপমাত্রা অব্যাহত থাকলেও দিনের তাপমাত্রাটা সামান্য হ্রাস পেতে পারে আগামী 2-3 দিনে। সূর্যের আলো নেই বলেই শীতের অনুভূতিটা বেশি হচ্ছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
কুয়াশায় ঢাকা পড়েছে দেশের অধিকাংশ অঞ্চল, সেই সঙ্গে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শীত আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে কনকনে ঠান্ডা বাতাস। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। কমেছে দিন ও রাতের তাপমাত্রা, সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শীতের দাপটে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। গরু ছাড়ার জন্য ঘাস করা যায় না, ঠান্ডার কারণে বাইরে যাব, বাইরে যাওয়ার সুযোগটা পাওয়া যায় না। যাই যে বসে থাকতে না করে ভাড়া ভাই পাইতে হতে দাম বাড়ায় না, ঘুরিয়ে আসি। উত্তরের জেলা দিনাজপুরে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। বাইরে তো বের হয়ে যায় না, এত শৈত্যপ্রবাহ মানে 2 দিন মারাত্মক লেভেলের বলা যায়। এখন পর্যন্ত আমরা কোনো কম্বল পাইনি, এই ঠান্ডা কিভাবে থাকবো। পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। এদিকে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় সবজি ক্ষেত সহ বিভিন্ন ফসলের মাঠে কাজ করতে বিপাকে পড়েছেন চাষিরা। শুক্রবার শনিবার বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে সারা দেশে শীতের তীব্রতা বাড়ার কথা বলছে আবহাওয়া অফিস। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে আদালত। বেলা 11:30টার দিকে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে প্রায় আধা ঘন্টা শুনানি শেষে আদেশ দেওয়া হয়। তবে আদালতে হাজির করা হয়নি চিন্ময় কৃষ্ণকে। রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য 12ই ডিসেম্বর আবেদন করলে তার নাকচ হয়। 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন ফিরোজ খান নামে এক বিএনপি নেতা। এরপর 25শে নভেম্বর ঢাকা থেকে মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। পরদিন কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর সময় পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা। বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পেয়েছেন। এই রাষ্ট্র অবমাননার মামলায় পিপি সাহেব সাবমিশন দিয়েছেন, বলেছেন এই মামলার সাজা হচ্ছে যাবজ্জীবন। মামলাটি তদন্তাধীন আছেন। উভয় বক্তব্য শুনে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন। ইউরোপের দেশ মন্টিনিগ্রোয় এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে অন্তত 10 জন। স্থানীয় সময়ে বুধবার রাতে সিটিনজি শহরে এই ঘটনা ঘটে। রয়টার্স বলছে গোলাগুলির ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। তিনি 45 বছর বয়সী আলেকজান্ডার মার্টিনোভিক। পরিবারের 6 সদস্যদের হত্যার পর তিনি আরও 3টি পৃথক স্থানে হামলা চালায়। এ সময় একটি রেস্তোরাঁয় তার গুলিতে 2 শিশু সহ নিহত হন আরও 4 জন। পরে হামলাকারী আত্মহত্যা করেন। কর্তৃপক্ষ জানায় হামলা চালানোর আগে তিনি নেশাগ্রস্ত ছিলেন। যদিও কী কারণে হামলা তা এখনও জানা যায়নি। এরই মধ্যে সেসব এলাকায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। বিপিএল এর দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাট করছে ঢাকা ক্যাপিটালস। শেষ খবরে তাদের সংগ্রহ 3 উইকেট 125 রান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দ্বিতীয় ওভারে তাসকিনের ব্রেক থ্রুতে সাজঘরে ফেরেন লিটন দাস। ওই এক পেসারের শিকার হন তানজিদ তামিমও। এরপর স্কিনাজি ও দীপুর অ্যাটাকিং ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 56 রান তোলে ঢাকা। স্কিনজি 46 করে ফেরার পর ভাঙে তাদের 79 রানের জুটি। Here they're leaking runs again. They're going to have to bat very well in this tournament because the bowling unit looks a little short. এদিকে খেলা শুরুর আগে বিপিএল এর টিকিট নিয়ে আবারও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। পাপন, যেমনটি এর আগের খবরও আপনি জানানোর চেষ্টা করেছেন যে খেলা শুরুর আগে সেখানে বেশ কিছু বিশৃঙ্খলা দেখা গেছে। স্টেডিয়ামে প্রবেশ করেছে গেট ভেঙে, দর্শকরা সাথে টিকিট বুথও আগুন দিয়েছে। এসব পরিস্থিতিতে কিন্তু খেলা শুরু হয়েছে। স্টেডিয়ামের ভেতরে বাইরে চিত্র কেমন দেখছেন?
ধন্যবাদ হিমাদ্রি। আসলে প্রথমে আপনাকে একটু ছোট্ট কারেকশন করতে চাই, সেটা হচ্ছে যে স্টেডিয়ামের গেট ভেঙে দর্শক ভেতরে আসলে প্রবেশ করেনি। যেটা হয়েছিল স্টেডিয়াম সংলগ্ন বাংলাদেশ সুইমিং পুল ফেডারেশনের যে স্থাপনাটা রয়েছে ঠিক সেখানেই আসলে একটা অস্থায়ী টিকিট বুক করা হয়েছিল এবং বিপিএল এর টিকিট দেওয়া হচ্ছিল সেখান থেকে। এক পর্যায়ে সেখানকার টিকিট ফুরিয়ে গেলে বিক্ষুব্ধ দর্শক তারা কিন্তু সেই গেটটা অর্থাৎ সুইমিং পুল ফেডারেশনের সংলগ্ন যে আসলে বুথটা ছিল সেই বুথের গেটটা আসলে ভাঙচুর করে এবং সেখানে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং বুথে আগুন জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা সেই সংবাদটি এর আগে দেখিয়েছি। এখন বর্তমান যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে এখন ঢাকা এবং রাজশাহী তারা খেলছে, তারপরে কিন্তু বিগ ম্যাচ রয়েছে ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স। সেই ম্যাচকে ঘিরেই আসলে উত্তেজনা উন্মাদনা এবং আমরা স্টেডিয়ামের ঠিক অপোজিট যে সাইডটা রয়েছে সেখানেও দেখেছি প্রচুর দর্শক এবং এই মুহূর্তে আপনি নিজেও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে দর্শকের ঢল এবং দর্শকরা কিন্তু সারি বেঁধে প্রবেশ করছেন স্টেডিয়ামে এবং তাদের উদ্দেশ্য কিন্তু একদম খুবই পরিষ্কার যে বড় দুইটা দল একটু পর এই ম্যাচ শেষে অন্তত বড় দুইটা দল অংশ নেবে আরও একটি ম্যাচে ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স। সেই ম্যাচকে ঘিরেই আসলে তারা তাদের উন্মাদনা ও উত্তেজনা প্রকাশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শক এখনও প্রবেশ করছে, সেটা কিন্তু বারবার বলে আসছে। দর্শকের কমতি কখনোই ছিল না, তবে তারপরেও কিন্তু যে বিষয়টা দেখা যায় যে গ্যালারিতে অনেক অংশই ফাঁকা থাকে, বাইরে টিকিটের জন্য হাহাকার। আবার এরকম আমরা দেখতে পেয়েছি যে কালোবাজারিদের দৌরাত্ম্য এবং আমরা নিজেরাই যেটা দেখেছি যে একজন দর্শক তিনি আসলে এক কালোবাজারির সাথে ফোনে কথোপকথন করছেন এবং সেখানে তিনি 300 টাকার টিকিট চাচ্ছেন 2000 টাকা, এরকম একটা পরিস্থিতিও কিন্তু দেখা গেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি বিসিবি। এই বিপিএলকে কেন্দ্র করে অনেক অব্যবস্থাপনাই কিন্তু রয়ে গেছে। হিমাদ্রি। পাপন, আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নিজের নাম সরিয়ে নিলেন নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। টি-20-র দায়িত্ব ছাড়লেও ওয়ানডে আর টেস্টের নেতৃত্বে তিনিই থাকছেন বাংলাদেশের অধিনায়ক। গত বছরের শেষ দিকে হঠাৎ করে গুঞ্জন ওঠে শান্তর অধিনায়কত্ব ছাড়ার। এরপর সেটা চাপা পড়ে বিসিবি কর্তাদের কাছেই। বোর্ড থেকে জানানো হয় অধিনায়কের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এরপর শান্তর ইনজুরির কারণে তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের অবর্তমানে এ বিষয়ে নিয়ে আর কোনো আলোচনাও সামনে আসেনি। এবার বছরের শুরুতেই গণমাধ্যমে খোদ বিসিবি সভাপতি জানালেন শর্টার ফরম্যাটে আর অধিনায়ক থাকছেন না এই ব্যাটার। এদিকে ইনজুরি কাটিয়ে শান্ত ফিরেছেন মাঠের খেলায়। এনসিএল এর পর বিপিএল এ খেলছেন ফরচুন বরিশালের হয়ে। টুর্নামেন্টের মাঝে এবার জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার বিষয় সামনে এলো। টি-20-র ক্যাপ্টেন্সিতে বিসিবির হাতে বেশ কটা অপশন খোলা আছে। লিটন ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশের নেতৃত্ব দিয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজও আছে বিসিবির নতুন অধিনায়কের ভাবনায়। তবে মার্চের আগে বাংলাদেশ দলের কোনো টি-20 ম্যাচ না থাকায় নতুন অধিনায়ক খুঁজতে সময় পাচ্ছে বোর্ড। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। নারীদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলতে মালয়েশিয়ার উদ্দেশ্যে আছে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব নারীর দল। এর আগে বুধবার বিসিবিতে অফিসিয়াল ফটো সেশনে অংশ নেয় দল। 2024 অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের মতো 2025 বিশ্বকাপও হবে মালয়েশিয়ায়। কদিন আগে এই মালয়েশিয়াতেই অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। এই দলটার এবং সেই টুর্নামেন্টে রানার্স আপ হওয়ায় পরিচিত উইকেটের সুবিধা নিতে চাই মেয়েরা। 16 দলের টুর্নামেন্ট শুরু আগামী 18 জানুয়ারি, ফাইনাল হবে 2 ফেব্রুয়ারি। ডি গ্রুপে এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড আর নেপাল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল ও 3টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্টলের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। এই সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই স্টলে আধুনিক ব্যাংকিং সেবাসহ তথ্য সেবা দেওয়া হচ্ছে। আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 13 মামলার আসামি নূর আজিম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে খুলনা মহানগরীতে 12 জন শীর্ষ সন্ত্রাসের মধ্যে নূর আজিম অন্যতম। গতকাল রাজধানী গুলশান থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের উখিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, ঝিনাইদহের হাট গোপালপুর ও খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 3 জনের। এর মধ্যে ঝিনাইদহের ঘটনায় নিউ মডার্ন পরিবহনের বাসটি আটক করা গেলেও পালিয়ে গেছে চালক।
কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উদ্বোধন করা হয়েছে। সকালে 4 নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পঞ্চগড়ের সুজন ইসলামকে পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর্থিক অনুদানের 1 লাখ টাকার চেক তুলে দেন 18 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম। ময়মনসিংহের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহানগর ছাত্রদল, মৎস্যজীবী দল ও কৃষক দলের উদ্যোগে সকালে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।